ভাবুন একবার, স্কুল কলেজে ছেলে মেয়েদের পাঠিয়েছেন বা তারা যাচ্ছেন পড়াশোনা করতে, কিন্তু লেখাপড়া নাকি কুস্তি, কি শেখাচ্ছেন? হ্যাঁ, এই প্রশ্নটাই উঠতে বাধ্য হচ্ছে, কারণ যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপকরা মারামারি করেন পড়ুয়াদের, তারা কি শেখাবেন? মঙ্গলবার এই ছবিটা দেখেছেন নিশ্চয়ই। এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে স্কুলে যাননি। অথচ তিনি নতুন বছরের জলসায় খালি গায়ে মত্ত হয়ে স্টেজে নাচলেন। পরের দিন তার জায়গায় স্কুলে ক্লাস নিলেন তার মেয়ে। এই খবরটা দেখেও চমকে গিয়েছিলেন নিশ্চয়ই? না, চমকে যাওয়ার কিন্তু কিছু নেই। এই ঘটনার এমন কি, এবার যেটা দেখবেন তাতে সেটা আরো বড়। দেখুন ছবিটা, একজন ব্যক্তির কলার ধরে পেটাচ্ছেন আরেক ব্যক্তি। এটা কোথায় জানেন? এটা একটা কলেজের অধ্যক্ষের ঘর। যিনি মার খাচ্ছেন তিনি একজন অধ্যাপক, আর যিনি মারছেন তিনি আরেক অধ্যাপকের স্বামী। ঘটনা ডুয়ার্সের বীরপাড়া কলেজের। এক ছাত্রের পরীক্ষার খাতা আটকে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল অধ্যাপক স্বপন সূত্রধর ও অধ্যাপক শান আঞ্জুমের মধ্যে। অন্য অধ্যাপকদের মধ্যস্থতায় সেদিনের মতো সমস্যা মিটে যায়, কিন্তু অধ্যাপিকা শান আঞ্জুম শান্ত থাকার পাত্রী নন। ভাড়াটে গুন্ডা নিয়ে হাজির হলেন কলেজে। ভাড়াটে গুন্ডা হিসেবে যিনি এলেন তিনি অধ্যাপিকার স্বামী কাসাউর রহমান, পেশায় মাথাভাঙা সরকারি হাসপাতালের চিকিৎসক। দুই অধ্যাপকের মধ্যে বচসা, তাতে অধ্যাপিকার স্বামী কলেজে চলে এলেন। এসে আবার অধ্যক্ষের ঘরে আরেক অধ্যাপককে পেটাতে শুরু করলেন। এসবের পর ভাড়াটে গুন্ডা ছাড়ার কি বলা যেতে পারে তাকে? এটা কোনো চিকিৎসকের কাজ, নাকি স্বামীকে স্কুলে নিয়ে এসে আরেক অধ্যাপককে পেটানোর বার্তা দেওয়া কোনো অধ্যাপিকার কাজ? ঘটনা নিয়ে কি বলছেন অধ্যাপক স্বপন সূত্রধর? হ্যাঁ, প্রিন্সিপালকে বলেছি। প্রিন্সিপাল তো ওখানে ইনঅ্যাক্টিভ এখনো পর্যন্ত। মিউচুয়ালে বসছেন প্রিন্সিপাল, বাকি টিচারদের নিয়ে, আমাদের কলিগদের নিয়ে কি আলোচনা হয় দেখি। আমরা যোগাযোগ করার চেষ্টা করি অভিযুক্ত অধ্যাপিকা শান আঞ্জুম ও তার স্বামীর সঙ্গেও, কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো কথা বলতে চাননি। কলেজ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে সেদিকে নিশ্চয়ই চোখ থাকবে, কিন্তু শিক্ষক অধ্যাপকরা নিজেদের ভাবমূর্তি নিজেরা ঠিক রাখতে পারছেন তো? স্বামীকে ভাড়াটে গুন্ডা হিসেবে ব্যবহার করে সমাজকে কোন শিক্ষা দিতে চান এই অধ্যাপিকা? চিকিৎসক স্বামীর কাজ মানুষকে প্রাণ দেওয়া, গুন্ডা হয়ে লড়াই করতে যাওয়া কি? সমস্যা অভিযোগ থাকতেই পারে, তার জন্য তো দেশের আইন আদালত আছে। তারপরও তার পরোয়াই করলেন না অধ্যাপিকা। এই দেখে অভিভাবকরা নিশ্চিতভাবে চিন্তায় থাকবেন। স্কুলে বা কলেজে ঘরের ছেলে মেয়েদের কি শিখতে পাঠাচ্ছেন? লেখাপড়া নাকি মারপিট? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। চমকে ওঠার মতোই ঘটনা, তাই না? দেখুন, বীরপাড়া কলেজের যে ঘটনা তা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রীকে। জলপাইগুড়ির ঘটনা সারাদিন খবরের শিরোনামে থাকার পরেও শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়ে নাকি কোনো খবর নেই। ঘটনা জানি না, খোঁজ নিয়ে দেখব। আর এই সবকিছু হচ্ছে কোন সময় দাঁড়িয়ে? যখন লোকসভা ভোট এগিয়ে আসছে, স্বাভাবিকভাবেই পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। এক দল আরেক দলকে তোপ দাগবে, এটাই খুব স্বাভাবিক যে কোনো ইস্যুতে। শুরুটা তেমনই হয়েছিল জানেন তো, কিন্তু এখন কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কে যে কার সঙ্গে, কে যে কার বিরুদ্ধে বোঝা খুব দায়। লোকসভা ভোটের মৃদু হাওয়া উঠতেই গোটা দেশে মস্ত একটা লড়াইয়ের কথা উঠে এসেছিল। একদিকে বিজেপি ও এনডিএ, অন্যদিকে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের নেতারা একাধিক বৈঠক করলেন, কিন্তু এখনও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি হলো না। দিল্লিতে হাতে হাত কংগ্রেস, সিপিএম, তৃণমূলের। বাংলায় ফিরতেই জোটে জট। সব পক্ষই বলছে তারা নাকি নিজেরা লড়াই করবে। তৃণমূল বলছে রাজ্যে বিজেপিকে হারাতে তারা একাই যথেষ্ট। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই যে জোড়াফুলে একের পর এক কাঁটা দেখা যাচ্ছে। নতুন বছরের প্রথম দিন থেকে যখন নবীন প্রবীণ কোন্দল অস্বস্তি, তখন তুমুল কথার লড়াই জোড়াফুলের দুই প্রবীণের মধ্যে। কথার বোমা নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে দুজন। অতীত থেকে বর্তমান, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি একথা বলেন কি করে? এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, তখন আমি একটা জবাব দিয়েছিলাম, সেটা আমি আর দিতে চাই না। অর্ধেকটা বলবো, হাতি চলে বাজার। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। বছরের প্রথম দিন থেকে খবর জুড়ে শুধুই তৃণমূল আর জোড়া ফুলের কাঁটা। বিরোধীরাও অন্য সব ভুলে তৃণমূলের কোন দলে ফোকাস করে বসে আছেন। কেউ পদত্যাগের কথা বলছে, কেউ দেহত্যাগের কথা বলছে। পাবলিক এখন এদের যখন ত্যাগ করবে তখন জ্ঞান হবে। যাই হোক, একটা আঞ্চলিক পার্টি, তার মধ্যে সমস্যা আসা স্বাভাবিক। যারা অর্থ আর ক্ষমতার জন্য রাজনীতি করছে তাদের এটা স্বাভাবিক। আর আমার মনে হয় এইসব পার্টি বেশি দিন না থাকাই ভালো। একটা পার্টি যদি তার কোনো আদর্শ না থাকে, কোনো ভিত্তি না থাকে, হঠাৎ গজিয়ে উঠে একটা পার্টি ক্ষমতাকে দখল করা যেতে পারে, সেটাকে স্থায়ী করা যেতে পারে না। মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা ক্ষমতা পেয়েছেন, সেটাকে স্থায়ীকরণের ক্ষমতা তার কাছে নেই। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার এবং কোথাও কিছু বলার থাকলে আমাদের দলে সুনির্দিষ্ট একটা গঠনতন্ত্র রয়েছে। সেই সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে দলের অভ্যন্তরেই আমাদের মন্তব্য করাটা সমীচীন। ভোট আসছে, শীতের আমেজেও রাজনীতির গরম হাওয়া বইছে, কিন্তু এই গরম হাওয়ায় মানুষের কথা কই? TV9 বাংলা। দেখুন, তৃণমূলে অন্দরে কোন্দল, আর সেই কোন্দলে ঘি ঢালছেন জোড়া ফুলেরই কেউ কেউ। দেখুন, নবীন প্রবীণ এই লড়াইয়ের মাঝেই এবার নতুন একটা বিতর্ক উস্কে দিলেন বলাগড়ের বিতর্কিত বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বাছা বাছা শব্দ, হ্যাঁ, বাছা বাছা শব্দে আক্রমণ শানালেন তিনি ফেসবুক পোস্টে, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, মনোরঞ্জন শুধু বলাগড়ের কথা বলছেন নাকি গোটা দলকে, মানে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন। দিন কয়েক আগে নিজের খাসতালুক ভাঙড়ে বসে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন জোড়াফুলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। এবার একই পথে হাঁটলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তারও নাকি নিজের নিরাপত্তা নিয়ে সন্দেহ আছে। বলাগড়ের জনগণ আমাকে জিজ্ঞেস করছে, তুমি বলাগড়ে আসছো না কেন? তো তাদের তখন বলতে হচ্ছে, আমার তো সিকিউরিটি নেই, নিরাপত্তার অভাব বোধ করছি, আমার উপরে যদি গুলি চলে যায় কে বাঁচাবে? তবে এর থেকেও বড় অভিযোগ আছে মনোরঞ্জনের কাছে, তার দলই নাকি তার বিরোধী। বলাগড়ে এখনো পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই এক দল তৈরি করছে। দলের পরিচিত মুখেরা একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। জোড়াফুল আড়াআড়ি ভাগ হয়ে গেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই অবস্থায় মনোরঞ্জনের মন্তব্য ও তার সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। লম্বা পোস্ট করে মনোরঞ্জনের দাবি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। বলাগড়ের বিধায়ক লিখেছেন, লড়াই এবার এসপার ওসপার। বিচারপতি গাঙ্গুলি দুর্নীতির ত্রাস, মন্তব্য মনোরঞ্জনের। দুর্নীতি নিয়ে দলের আগেই সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধেই পথে নামার ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক। 7ই জানুয়ারি ফেসবুক লাইভের ঘোষণা মনোরঞ্জন ব্যাপারীর। কি করলো, চাপ দিয়ে সেই কলকাতার সিকিউরিটিটাকে তুলিয়ে দিল। আমি কালকে সারাদিন ঘুরেছি এসপি অফিসে, প্রত্যেকে বলছে অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে, অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে। তারা কেউ নাম বলতে চাইছে না, বলছে অনেক উঁচু জায়গা থেকে। এখন এমন কোন উঁচু জায়গা যে আমি বিধায়ক হয়ে পৌঁছাতে পারছি না? সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেত্রীর কথা বারবার উল্লেখ করেছেন বলাগড়ের বিধায়ক। কখনো তাকে ফুলান দেবী বলেছেন, কখনো তার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ তুলেছেন। দলের বিধায়কের এই মন্তব্য তার বিরুদ্ধে করা বলে মনে করছেন হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন। আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। আমি এই বিষয়ে দলকে জানিয়েছি। দলের সিদ্ধান্ত শিরোধার্য, আমি দলের অনুগত সৈনিক। দল এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেবে।
বলাগড়ের বিধায়কের তোপ নিয়ে জেলার রাজনীতিতেও তৈরি হয়েছে গুঞ্জন। তৃণমূল বলছে দলের অভ্যন্তরীণ বিষয়, বিরোধীদের কাছে যদিও মুচমুচে ইস্যু। রুনা খাতুন বর্তমানে সে তো মাটি বালি এই সমস্ত ব্যবসার সাথে তার পরোক্ষ যোগ আছেই, এটা দীর্ঘদিন ধরেই। সুতরাং সেখানে তাদের হয়তো আমার থেকে আমরা বিরোধী দল করি, আমাদের থেকে এমএলএ একই দল, সেখানে ওদের পাওনাগন্ডা ভাগাভাগির প্রশ্ন থাকে, এমএলএ হয়তো আরেকটু বেশি জানে, সুতরাং সেই জায়গা থেকে উনি বলেছেন। আসল কথা কি না, দিনের শেষে ভাগ বকরা, কারো কম কারো বেশি, কেউ কারো ভাগ ছাড়বে না, কারো কম বেশি হবে, এই ঝামেলা চলছে। এগুলো মানুষ আর মানতে পারছে না, চাইছে না। মানুষ চাইছে পেটে দুবেলা অন্ন, ভাত, কাজ, কর্মসংস্থান। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দল এটাকে নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখবে যাতে আগামী দিনে বিষয়গুলো না হয়। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, এই পরিবারের ভেতরে এবার ছোট্ট পরিবারে এমনি ঝগড়াঝাটি হয়, ভাই বোনে, এখানে হয়তো একটু মনোমালিন্য হয়েছে। 7 তারিখ ফেসবুকে লাইভ করবেন মনোরঞ্জন ব্যাপারী। আরও কোনো বিস্ফোরণ অপেক্ষা করছে? রাজনৈতিক মহল যেমন তাকিয়ে আছে, তেমনই তাকিয়ে বলাগড়বাসীও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রুনা খাতুন, তিনি বলছেন তার বিরুদ্ধে মনোরঞ্জন ব্যাপারী তোপ দেখেছেন। রুনার চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন মনোরঞ্জন। স্কুলে না গিয়ে বেতন নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। রুনা ম্যাডাম কি সত্যি বিতর্কের ঊর্ধ্বে? কেন এই প্রশ্নটা আমরা করছি জানেন? কারণ আমরা যা শুনছি বা অভিযোগ পাচ্ছি তাতে রুনার বিরুদ্ধে বিধায়কের তোলা কিছু অভিযোগ যে ভীষণ সত্যি বলেই মনে হচ্ছে। রুনা ম্যাডাম যে স্কুলে শিক্ষকতা করেন সেখানে নাকি তার বিরাট দাপট। স্কুলে আসা নিয়ে প্রশ্ন করায় নাকি প্রধান শিক্ষিকাকেও ট্রান্সফার হতে হয়েছিল। শুনুন কি বলেছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা। আমার স্কুলে একজন প্রভাবশালী নেত্রী ছিলেন, যিনি আমার এই ট্রান্সফারটা করিয়ে দিয়েছিলেন। সময়ে ঠিকমতো আসতেন না, হয়তো 12টায় আসতেন, 11:30টায় আসতেন, এরকম। আমাদের স্কুলের সময় ছিল 10:20-তে। আমাকে বলেছিল, ওখানে দেখানো হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, কিন্তু আমার সেরকম কিছুই ছিল না, যে ওরা আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য আমাকে বদলি করা হয়েছিল। এই ট্রান্সফারের ঘটনার পর মামলা করেছিলেন প্রধান শিক্ষিকা। স্টে অর্ডার পেয়েও স্কুলে যোগ দিতে পারেননি, কোথাও কোনো সাহায্য পাননি। অবসর নেওয়ার 4 বছর পরেও পেনশন পাচ্ছেন না সেই প্রধান শিক্ষিকা। কি বলবেন? প্রভাবশালীর প্রভাব। ভাবতে পারিনি আমাকেও ট্রান্সফার করিয়ে দিতে পারবে, মানে এতটাই প্রভাব বিস্তার করেছিল। তো সেই হিসাবে আমি তো কাউকে সেরকম কাউকে বলিনি, কাউকে বলতে পারিনি। আমি আমার অসুবিধার কারণে আমি বলতে পারিনি। পেনশনের টাকা এখন পাচ্ছেন? কিছুই পাইনি, না পেনশনের টাকা। এই রিসেন্ট দিদিকে বলতে করেছিলাম, কথা বলেছিলাম, দিদিকে বলতে হওয়ার পর তারা বারবারই বলছে আপনার ব্যাপারটা প্রসেসিংয়ে আছে। মনোরঞ্জন ব্যাপারীর একের পর এক তোপ। তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথার লড়াই। তৃণমূল কংগ্রেস যে বেজায় চাপে পড়েছে তাতে কিন্তু এই পরিস্থিতিগত কারণে কোনো সন্দেহ নেই। নিষ্ঠা একদমই তাই শুভজিৎ। দেখো এই অবস্থায় আবারও মুখ খুললেন কে? ফিরহাদাকে। বিবৃতি যুদ্ধের আবহে ভারসাম্যের বার্তা ফিরহাদেরও। আমি সবাইকে অনুরোধ করব, দলের যদি কোনো সমস্যা থাকে, পার্টি অফিস আছে, সুব্রত বক্সী আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, তাদের সামনে কথা বলুন, তাদের সাথে এসে। দয়া করে স্টেটমেন্টের লড়াইয়ে যাবেন না। দল এখন একটা খুব বড় লড়াইয়ে নামছেন, সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে। মমতা ব্যানার্জির যে সারা জীবনের যে ত্যাগ আমাদের দলটা তৈরি করার জন্য, সেটাকে নষ্ট করব না আমরা। সমস্যা থাকতে পারে, বাদ থাকতে পারে, সেটা প্রেসে না বলে আমরা পার্টি অফিসে এসে আলোচনা দলে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে বিরোধীরা কি ভাবছেন, মানে বিরোধী দলনেতা স্বয়ং মানে শুভেন্দু অধিকারী তৃণমূলের এই কোন্দল যে প্রকাশ্যে, এই যুক্তিটাই তিনি মানতে নারাজ। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে কিছুই নেই। রাম মন্দির ও দুর্নীতি ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা, এই কটাক্ষ করছেন শুভেন্দু। ভাইপো পরশুদিন অফিসের সঙ্গে লাস্ট মিটিং করেছে, নিয়মিত যোগাযোগ আছে।
এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক।